আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। দলীয় কার্যালয়ের সামনে অসামাজিক কাজকর্ম। রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি থেকে নেমে ফিরে গেলেন চুঁচুড়ার বিধায়ক। স্থানীয় নেতৃত্ব থেকে পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকে ডেকে কার্যালয়ে তালা ঝোলানো নির্দেশ। চন্দননগর হাসপাতালে আসার পথে রাস্তাতেই প্রসব বেদনা। ভদ্রেশ্বর অঙ্কুর হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের প্রচেষ্টায় শিশুর জন্ম গাড়ির মধ্যেই। অঙ্কুর হাসপাতালে চিকিৎসাধীন, সুস্থ আছে মা ও শিশু। হাওড়ার আমতা হাসপাতাল থেকে 10 দিনের শিশু চুরির অভিযোগ। ক্ষুব্ধ পরিবারের সদস্যরা হাসপাতালে ভাঙচুর চালালো। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চুঁচুড়া কালডাঙ্গা দাসপাড়া মহিলা দুর্গাপূজা কমিটির আয়োজনে প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে হয়ে গেল সুন্দর হাতের লেখা এবং বসে আঁকো প্রতিযোগিতা। দলীয় কার্যালয়ের সামনে অসামাজিক কাজকর্ম। বেজায় রাগান্বিত বিধায়ক তেড়ে গেলেন, হুঁশিয়ারি দিলেন 24 ঘন্টার মধ্যে ওই দলীয় কার্যালয়ে তালা ঝোলানোর। ঘটনাটি ব্যান্ডেল পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। নিজের দলের দলীয় কার্যালয়ে তালা ঝোলানোর নির্দেশ দিলেন চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সোমবার সন্ধ্যায় ব্যান্ডেল মোড়ে তৃণমূল সমর্থিত গাড়ি চালক সংগঠনের ওই কার্যালয়টি অবিলম্বে বন্ধ না করলে প্রকাশ্যে ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। এই ঘটনায় যথেষ্ট শোরগোল ওই এলাকায়। অসিত মজুমদার বলেন, আমাকে বলেছিল তাই উদ্বোধন করেছিলাম, কিন্তু তৃণমূলের সিম্বল ব্যবহার করে সমাজ বিরোধী কার্যকলাপ করবে, এটা তিনি হতে দেবেন না। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আমাদের পাড়া আমাদের সমাধানে জমা পড়া জল জমার একটি অভিযোগ পেয়ে এলাকা পরিদর্শনে গিয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক। এইখানে বসতো ড্রাইভাররা ছিল, খালাসিরা ছিল, লেকিন দাদার চোখের সামনে দেখা গেল যে এখানে ওখানে বসে সব গাঁজা খাচ্ছিল। তা আপনার কাছে কোনো খবর ছিল না এর আগে? না, এর আগে আমাদের কাছে কোনো খবর ছিল না। কিন্তু এখানে তো একাধিক কার্যকলাপ আপনারা করেন, এরকম আগে কোনোদিন হয়নি, আজকে বিধায়ককে আসতে হলো? না, এখানে বিধায়কে ওর জন্য আসেনি, ফ্ল্যাটে একটা মিটিং ছিল, তার জন্য বিধায়ক সাহেব এসেছিলেন। আমাদের আজকে আমার পাড়া আমার সমাধান ছিল, এদের অভিযোগ ছিল একটা ড্রেনে, তার জন্য বিধায়ক সাহেব ওনার ফ্ল্যাটে এসেছিলেন। উনি নিজের চোখ থেকে দেখলেন যে এখানে সবাই ছেলেগুলো গাঁজা খাচ্ছিল। শাসক দলের কার্যালয় এরকম একটা হচ্ছে, বিধায়কই অভিযোগ করছে, কি বলবেন? আপনি তো উপপ্রধান এখানকার। হ্যাঁ, শাসক দল হলে কি হবে? আমাদের দলের ছেলে যদি থাকে, যদি গাঁজা খাবে, গাঁজা বিক্রি হবে, তো নিশ্চয়ই বন্ধ হবে। ব্যান্ডেল মোড় পেট্রোল পাম্পের আগে জিটি রোডের পাশে তিনি গাড়ি থেকে নামতেই ওই কার্যালয় লাগোয়া গাছতলায় কয়েকজন যুবককে নিষিদ্ধ নেশা করতে দেখেন। সঙ্গে সঙ্গে বিধায়ক নিজেই ধর ধর বলে তাড়া করেন তাদের। বেগতিক বুঝে চম্পট দেয় ওই যুবকেরা। পাশেই দলীয় কার্যালয় থাকলেও এই ধরনের কার্যকলাপ কিভাবে হচ্ছে প্রশ্ন তোলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। দলীয় কর্মীদের রীতিমতন ধমকও দেন তিনি। ডেকে আনা হয় পুলিশকে। আসেন এলাকা পঞ্চায়েত প্রধান ইন্দু পাসওয়ান, উপপ্রধান প্রদীপ রায় সহ অন্যান্যরা। ওই কার্যালয়ের দায়িত্বে থাকা কয়েকজনকে আঙুল উঁচিয়ে অবিলম্বে কার্যালয়টি বন্ধ না করলে ভেঙে দেওয়ার হুমকিও দেন তিনি। কিছুক্ষণ পরেই ইন্দু পাসওয়ানকে 24 ঘন্টার মধ্যে ওই কার্যালয়ে তালা ঝোলানোর নির্দেশ দেন বিধায়ক। কি বলছেন প্রধান্বিত বিধায়ক এদিনের এই ঘটনা সম্পর্কে শুনুন। এই ফ্ল্যাটে লিফটের তলায় জল জমে, এই যে দেখেছেন ড্রেনগুলো অকুপাই, দেখুন সব ড্রেন অকুপাই দেখাচ্ছি। ড্রেন পরিষ্কার করার রাস্তা নেই, ড্রেনের উপর দোকান করে ফেলেছে। যে আন্দোলন ওদিকে হলো সেই আন্দোলনের দিকে
এদের লিফটের তলায় জল উঠছে, মানে ড্রেনের জল ফ্ল্যাটে ঢুকে যাচ্ছে, তো লোক মরে যাবে। আজকে পাড়ায় সমাধান ছিল, এই বুথে পাড়ায় সমাধানে এখানকার মানুষ আমাকে কমপ্লেন করলো। আমি বললাম আমি যাব। আমার দুর্গাপুজোর মিটিং ছিল পঞ্চায়েতে, দুর্গাপুজোর মিটিং ছেড়ে আমি এখানে গাড়ি দাঁড়িয়েছি, দেখছি এখানে 2-3 জন সিগারেটের মতো খাচ্ছে আর বেপরোয়া গাঁজার বন্ধ। আমি নেমে যেই বললাম কে গাঁজা খাচ্ছি, এ দুটো দৌড় আর ধরা গেল না। এবং এই গাঁজা খাওয়া এখানে যে গাড়ির স্ট্যান্ড, এরা সবটা জানে, স্ট্যান্ডের প্রতিটা লোক জানে, না থানায় জানিয়েছে, না কোথাও জানিয়েছে, না আমাকে জানিয়েছে, তার মানে এদের ড্রাইভার খেলাসি যুক্ত আছে। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। 2023 সালের পর 2025 সালে ভোজন প্রিয় বাঙালিদের জন্য সুখবর। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক নির্দেশিকা জারি করেছে 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানি। ভাতে মাছে বাঙালি, পুজোর আগে বাঙালির কাছে সুখবর। সব জল্পনার অবসান ঘটিয়ে কলকাতার বাজারে আসতে চলেছে পদ্মার ইলিশ। সোমবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক এ ব্যাপারে নির্দেশিকা জারি করেছে। এবছর বাংলাদেশ পুজোর উপহার হিসেবে 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। 2019 সাল থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পুজোর আগে পদ্মার ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই অনুযায়ী পুজোর আগে 1 মাসের মধ্যে গড়ে 2000 থেকে 2200 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিল বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রক। গত বছর বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের কারণে শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নেন, ক্ষমতা দখল করে অন্তর্বর্তী সরকার। এরপরে ওই দেশে ভারত বিরোধী আন্দোলনের জেরে দুদেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছিল। গত বছর ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন ইলিশ আমদানির জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন করেছিল। অনেক অনুরোধের ভিত্তিতে ওই দেশের সরকার 2420 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়, কিন্তু 1 মাস সময়সীমার মধ্যে এপারের মাছ ব্যবসায়ীরা মাত্র 577 মেট্রিক টন মাছ আমদানি করতে পেরেছিল। জুলাই মাসে এ দেশের ইলিশের চাহিদা মেটাতে বাংলাদেশ সরকারের কাছে আবার আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতেই কলকাতার বাজারে আসতে চলেছে বাংলাদেশের পদ্মার ইলিশ। স্বাভাবিকভাবেই খুশি এবার বাংলার মৎস্যপ্রিয় মানুষজন। কি জানা যাচ্ছে এ সম্পর্কে শুনবো। আমরা আজ খবর পেয়েছি, গতকাল বাংলাদেশ সরকার পুজোর আগে আমাদের ভারতবর্ষে পুজোর উপহার হিসাবে প্রতি বছরের মতো এবছরও 1200 টন ইলিশ পাঠাচ্ছে। তো ইলিশটা আস্তে আস্তে মানে 2-4 দিন টাইম লাগবে, মোটামুটি শনিবার নাগাদ হয়তো মার্কেটে এসে যাবে ইলিশটা। তো ব্যবসায়ীরা হোক আর সমস্ত পাইকাররা হোক একটা সবসময় তাকিয়ে থাকে বাংলাদেশের ইলিশের জন্য। পদ্মার ইলিশের একটা স্বাদ গন্ধ একটা আলাদা ব্যাপার থাকে। তো প্রচুর পরিমাণ গুজরাটের ইলিশ কিন্তু এসেছিল, কিন্তু গুজরাটের ইলিশের স্বাদ আর বাংলাদেশের ইলিশের স্বাদ দুটোর মধ্যে বিস্তর ফারাক থাকে। সেই জন্য পাইকাররা এই গুজরাটের ইলিশের জন্যে, বাংলাদেশের ইলিশের জন্যে একটু মুখিয়ে আছে এবং খুব আনন্দের খবর যে আমরা আবার পুজোর আগে মাছটা পাচ্ছি। রূপালী শস্য প্রিয় মানুষজন খুশি, কি বলছেন ব্যবসায়ীরা শুনুন। আজকে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের একটা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ওনারা মোট 1200 মেট্রিক টন ইলিশ মাছ এক্সপোর্টের পারমিশন দিতে রাজি হয়েছে। ওনারা বাংলাদেশের এক্সপোর্টারদেরকে রিকোয়েস্ট করেছেন যে আগাম 11ই সেপ্টেম্বরের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করেনি তারা অ্যাপ্লিকেশন করে দিক। তো আমরা আশা করি যে 11ই সেপ্টেম্বর অথবা 13ই সেপ্টেম্বরে একটা পারমিশন ফাইনালি চলে আসবে, যেখানে ওনারা 1200 মেট্রিক টন মাছ প্রদান করবেন। এখন কত জনকে করবেন এটা কিন্তু সেই দিনই জানা যাবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে মেয়াদটা আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে সবসময় এই মেয়াদের কারণে আমরা বেশি মাছ ইম্পোর্ট করতে পারি না, অথবা আমাদের কাউন্টার পার্ট বাংলাদেশে ওনারা এক্সপোর্ট করতে পারেন না, কারণ আমাদের কিন্তু মেয়াদটা খুব কম পাই, যার ফলে মাছটা আমরা নিয়ে আসতে পারি না।
যেমন গত বছর 2420 মেট্রিক টন মোট মাছ পারমিশন হয়েছিল, কিন্তু আমরা কেবলমাত্র 577 মেট্রিক টন মাছ নিয়ে আসতে পেরেছিলাম। দেবকুমার দাও রিপোর্ট, LMCL নিউজ। প্রথম সন্তান হওয়ার সময় অস্ত্রোপচার হওয়ায় দ্বিতীয় সন্তান স্বাভাবিকভাবেই হোক চেয়েছিলেন চাঁদদানির তিওয়ারি দম্পতি। হঠাৎই প্রসব বেদনা উঠলে চন্দননগর মহকুমা হাসপাতালে যাওয়ার পথে অঙ্কুর হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় রাস্তাতেই গাড়ির মধ্যে স্বাভাবিক প্রসব বিভা তেওয়ারির। সুস্থ মা ও শিশু। চিকিৎসা শাস্ত্র যতই উন্নত হোক না কেন, অস্ত্রোপচার করা হবে শুনলে মুখ শুকিয়ে যায় না এমন কাউকে খুঁজে পাওয়া এখন দুর্লভ। 25 বছর বয়সী চাঁদদানি পৌরসভার বাসিন্দা বিভা তিওয়ারির 2020 সালে প্রথম সন্তান জন্ম দেওয়ার সময় অস্ত্রোপচার হয়েছিল। স্বাভাবিক কারণেই দ্বিতীয় সন্তান অস্ত্রোপচার না করেই হোক চেয়েছিলেন বিভা ও তার স্বামী ভিকি। অলক্ষ্যে তাদের এই একান্ত মনের চাওয়াকে তথাস্তু বলেছিলেন মনে হয়। আর সেই কারণেই বোধহয় চিকিৎসকের দেওয়া 17 সেপ্টেম্বর প্রসবের তারিখের আগেই গতকাল অর্থাৎ সোমবার রাতে হঠাৎই প্রসব বেদনা ওঠে বিভার। তড়িঘড়ি বাড়ির সদস্যরা তাকে গাড়িতে করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসার পথে ভদ্রেশ্বর পৌরসভার কাছাকাছি আসতেই অবস্থা আরো গুরুতর হয়। হাতে সময় কম, তাড়াতাড়ি ভদ্রেশ্বর পৌরসভা পরিচালিত অঙ্কুর হাসপাতালে ওই 4 চাকার গাড়ি প্রবেশ করে। তৎক্ষণাৎ অঙ্কুর হাসপাতালে কর্তব্যরত স্বাস্থ্যকর্মী থেকে নার্স এবং চিকিৎসকরা বিভার প্রসব করান। সেই সময় ভদ্রেশ্বর পৌরসভার উপপৌরপ্রধান প্রকাশ গোস্বামীর উপস্থিতিতেই এই কাজ সম্পন্ন হয়। বর্তমানে অঙ্কুর হাসপাতালে শিশুকন্যা ও মা চিকিৎসাধীন, সুস্থই আছেন তারা। অঙ্কুর হাসপাতালের সমস্ত স্বাস্থ্যকর্মীদের ভূয়সী প্রশংসা করে বিভার স্বামী ভিকি প্রসাদ কি জানাচ্ছেন শুনুন। ওয়াইফটা প্রেগনেন্ট ছিল, তাহলে বলছিল কি অপারেশন করার জন্য ডক্টর বলেছিল কি সিজারে হবে বাচ্চা। তো এখানে আমি নিয়ে আসলাম, গাড়ির মধ্যেই আমার বাচ্চাটা নর্মাল হয়ে গেছে। কোথায় নিয়ে যাচ্ছিলেন? আমি নিয়ে যাচ্ছিলাম চন্দননগর। রাস্তাঘাটে অনেক প্রবলেম হয়েছিল, তারপরে আমি অঙ্কুর হসপিটালে নিয়ে আসলাম। ঠিক আছে, তো এইখানে পরিবেশটা ভালো আছে, অনেক দিদিরা সহযোগ করে কালকে রাত্রিবেলা ওনারকে ডেলিভারি করিয়েছে গাড়ির মধ্যেই। অঙ্কুর হাসপাতালের প্রশাসনিকভাবে দায়িত্বে থাকা ভদ্রেশ্বর পৌরসভার প্রধান প্রকাশ গোস্বামী কি বলছেন এই ঘটনা সম্পর্কে শুনুন। হ্যাঁ, গতকাল রাত্রে আমি নিজেও ছিলাম এখানে, আমি অফিসে বসেই ছিলাম, তখন একটা 4 চাকা ঢুকলো, খুব ছটপট করছিল। আমার সঙ্গে সঙ্গে স্টাফরা গেল, গাড়ির মধ্যেই সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট নিয়ে উপরে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না, যা পরিস্থিতি ছিল যেন কিছুটা অংশ বেরিয়েছিল। ঠিক আছে, তো সঙ্গে সঙ্গে আমার সিস্টাররা ডাক্তাররা সবাই গাড়িতেই সমস্ত রকম স্ক্রিন লাগিয়ে গাড়িতে ডেলিভারি করে সঙ্গে সঙ্গে উপরে নিয়ে যায়। কেমন আছে বাচ্চা? বাচ্চা খুব ভালো আছে, বাচ্চার মাও খুব ভালো আছে। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। হাওড়ার আমতা হাসপাতাল থেকে 10 দিনের শিশু চুরির অভিযোগ। ক্ষুব্ধ পরিবারের সদস্যরা হাসপাতালে ভাঙচুর চালালো। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চুচুড়া তালডাঙ্গা দাসপাড়া মহিলা দুর্গাপূজা কমিটির আয়োজনে প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে হয়ে গেল সুন্দর হাতের লেখা এবং বসিয়ে আঁকো প্রতিযোগিতা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul.
Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশবাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। উত্তর 24 পরগনার আরিয়াদহে সুশোভন সরখেলকে মারধরের অভিযোগ রিন্টু নামক এক ব্যক্তির অনুগামীদের বিরুদ্ধে। উত্তপ্ত এলাকা, উত্তেজনা প্রশমনে পুলিশ। উত্তর 24 পরগনার আরিয়াদহের সুশোভন সরখেলকে মারধরের অভিযোগ রিন্টু অনুগামী বিমল পাজা ও তার ভাই এবং ছেলের বিরুদ্ধে। গোটা ঘটনায় সুশোভন সরখেলের বাবা বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। হাসপাতালের বেডে শুয়ে সুশোভন সরখেল বলেন, তিনি রাতে যখন বাড়ি ফিরছিলেন সেই সময় বিমল পাজা সহ বেশ কয়েকজন তাকে মারধর করে। সামনে দিয়ে পাস করছিলাম, আচমকাই সায়নদীপ পাজা ও তার দলবল হাতে লোহার কিছু নিয়ে আমার এই চোখে আচমকা ঘুষি চালায়। চোখ দিয়ে রক্ত পড়তে থাকে, এখানে দুটো সেলাই পড়েছে, আপনারা দেখছেন। সঙ্গে সঙ্গে পড়ে যাই, পড়ে যাওয়ার পরে আবার এখানে ঘুষি মারতে থাকে। আমি বলি, আমার কেন মারছ? এই কথার মধ্যেখানে সজল পাজা, বিমল পাজা, এরা একটা হাফ প্যান্ট পরে খালি গায়ে দৌড়ে আসে, এসে বলে সায়নদীপ পাজাকে, তোর কি মাথা খারাপ? ক্যামেরার সামনে এগুলো কেন করছিস? তারপরে ওরা আমাকে ধরে একটা গলির ভিতর নিয়ে যায়, বিমল এবং সজল পাজা, বলে তোকে তোর বাবাকে জানে মেরে ফেলবো। বন্দুকের বাট দিয়ে আমাকে মারে, লোহার কিছু দিয়ে মাথায় মারে, মেয়ে বলে তোকে ছাড়বো না, তো কি করতে হয় আমরা সব জানি, তোর কোন বাবা আছে তাকে ডেকে নিয়ে আমরা বুঝে নেব, আমরা কাউকে ভয় পাই না। এই ঘটনায় এলাকার মানুষ হয়ে পড়ে ক্ষিপ্ত। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের হয়। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যে 6টার পর থেকে কেউ আরিয়াদহের ওই এলাকা থেকে যাতায়াত করতে পারেন না। প্রতিনিয়তই আতঙ্কে থাকেন এলাকাবাসীরা। কি বলা হচ্ছে এদিনের এই ঘটনা সম্পর্কে শুনুন। দেখুন, আমার ছেলের সাথে কি হয়েছে আমি ঠিক জানি না। আমি যখন রাত্রিবেলায় ফোন করলাম, ছেলে বলল বাবা বাড়ি যাচ্ছে অফিস থেকে। সুশোভন সরখেল ও অফিসের ওখান থেকে বাড়ি আসছিল। বাড়ি আসার পরে আমি অনেকক্ষণ বসে আছি, খুঁজে পাচ্ছি না। তখন আমি ছেলেকে খুঁজতে বেরিয়েছি। খুঁজতে বেরোচ্ছি আমি আর আমার ছেলের বউ, আমরা দুজনে খুঁজতে খুঁজতে টোটো করে ভাড়া করে চারিদিকে খুঁজছি, খোঁজ পাইনি। সকালবেলায় এসে শুনছি আমার ছেলের এক বন্ধু এরা ছিল, এসে বলছে হসপিটালে ভর্তি। মানে কেন, কি হয়েছে? তখন বলছে ওকে মেরেছে। তখন সজল পাজা, বিমল পাজা আর আছে বাড়ি ফিরছিল, ওকে ধরে বাবা ছেলে ভাই মিলে তিনজনে মিলে মেরেছে। বাপি পাজা, বিমল পাজা আর সুজয় পাজা, এরকম ভাবে একটা মানুষকে ফেলে এরকম মারে রড দিয়ে। এবার সেটা কি করে বলি বলুন তো? ছেলেটা তো রাত্রিবেলায় বাড়ি ফিরছিল। এরকম ভাবে যদি দিনের পর দিন যদি ওরকম অত্যাচার করে, মানুষ তো রাস্তায় বেরোতে ভয় পাবে। এর আগে তো ওরা এরকম করতো, সেটা ছেড়ে দিন, আমরা কিছু বলিনি। কিন্তু দিনের পর দিন এরা যদি এরকম করতে থাকে তো আমরা তো রাস্তায় বেরোতে ভয় পাবো। আমাদের আজকে ওকে মেরেছে, কালকে তো আমার ছেলেদেরও মারতে পারে। ওরা অ্যান্টি সোশ্যাল করে, সেটা বলতে পারবো না। ওরা এর সঙ্গে করছে রিন্টুর সঙ্গে। ভালো নামটা কি রে রিন্টু? সুরজিৎ বোস আর আরতি ঘোষ, সেই অ্যান্টি সোশ্যাল মিডিয়া করে।
আনসোসারি করে। দক্ষিণের থানায় গেলে তো ডায়েরি নেয় না, উনি থানাতে যা বলবে থানার অফিসাররা তাই করবে। ভয় তো আমাদের আছে, আতঙ্ক, আমরা বাড়িতে ঘুমোতে পারি না। রাত্রি 1:30টার সময় পুলিশ চলে আসে বাড়িতে উৎপাত করতে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। বেশ কয়েক মাস আগে শ্রীরামপুর থানায় মোটরসাইকেল চুরির অভিযোগ জমা পড়ে। সেই ঘটনায় তদন্তে নেমে পুলিশ 2 অভিযুক্তকে আটক করে এবং উদ্ধার হয় 5টি মোটর বাইক। গত এপ্রিল মাসে শ্রীরামপুর পুলিশ স্টেশনে একটি মোটরসাইকেল চুরির মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার তদন্তে নামে শ্রীরামপুর থানার একটি বিশেষ দল। গত সপ্তাহে এসআই সৌমেন কুমার নাথের তৎপরতায় 2জন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের পুলিশে জিজ্ঞাসাবাদের পর উদ্ধার হয় 5টি মোটর বাইক। ধৃতদের এদিন আদালতে তোলা হলে আদালত তাদের 15 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। শারীরিক অসুস্থ থাকায় আমতা হাসপাতালে শিশু বিভাগে চিকিৎসাধীন 10 দিনের এক শিশু চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। ঘটনাস্থলে পুলিশ ও র্যাব। আমতা হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগ। মঙ্গলবার সকালে ওই হাসপাতালের শিশু বিভাগ থেকে একটি 10 দিনের বয়সের শিশু চুরি হয়ে যায় বলে খবর। মায়ের পাশেই শিশুটি ঘুমোচ্ছিল। পরে মা মন্দিরা বাগ যখন দেখেন পাশে তার ছেলে নেই, সে চিৎকার চেঁচামেচি জুড়ে দেয়। ঘটনাস্থলে ছুটে আসে চিকিৎসক এবং নার্সরা। বাড়ির সদস্যদের কাছে খবর গেলে তারাও হাসপাতালে ছুটে আসেন। হাসপাতালে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। উত্তেজিত জনতা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে হাসপাতালে ভাঙচুর চালায় এবং টেবিল চেয়ার সবকিছু উল্টে দেয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমতা থানার বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব। এলাকার মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। পরিবার সূত্রে খবর, গত 30শে আগস্ট একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে শিশুটির জন্ম হয়। গত 6ই সেপ্টেম্বর শারীরিক অসুস্থতার কারণে তাকে আমতা হাসপাতালে শিশু বিভাগে ভর্তি করা হয়েছিল। তারপর থেকে সে সেখানেই চিকিৎসাধীন ছিল। কিভাবে শিশুটি চুরি হলো তা তদন্ত করে দেখছে আমতা থানার পুলিশ। ঘটনা সম্পর্কে কি জানানো হচ্ছে শুনুন। আমাদের এখানে সিসি ক্যামেরা নামই হসপিটাল, বাচ্চা বাচ্চা কোনো কিছু চুরি হয়ে যাচ্ছে, কোনো বাচ্চাকে কোনো খোঁজ নেই স্যার। আমি কাকিমা হই, 11টার সময় একটা আশা দিদিমির কোলে দিয়েছিল, বাবাদের ছুটে গেছে, বলছে বাচ্চাকে টিকা দেবো নাম করে উনি বাচ্চাটাকে নিয়ে বলে আমি আশা দিতে বলছি এখান থেকে আজকে না 11 দিনের বাচ্চা সিসি ব্যথায় নাসিমুমা হয়েছিল বলে এখানে ডাক্তারি সিজার করেছিল, বললো ওখানে সিজার কাজ দিয়ে রক্ত বেরাচ্ছিল। শনিবারে ব্যথায় নাসিমে ভর্তি করেছিলাম, ওখান থেকে বললে এখানে করে দাও, এখানে মানে সেলার কাজে রক্ত বেরাচ্ছিল বলে এইখানে ভর্তি হয়েছিল। আজকে ছুটি হয়ে গেছিল, ছুটি বাড়ি নিয়ে যাচ্ছিল, মানে ওখান থেকে বের করছিল, তখন আসতে দিন আমার বলে বাচ্চাটা দাও, যা দিয়েছে অমনি ওখান থেকে নিয়ে চলে গেছে বাচ্চাটাকে। ওই ফাইলগুলোই আমি আবার মানে বলবো যে এটা ছোট হাসপাতাল থেকে শুরু করে বড় হাসপাতাল পর্যন্ত যা যা আমার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল প্রয়োজন, যা যা আমার ফাইন্যান্সিয়াল স্যাংশনের প্রয়োজন, যেগুলো এস্টিমেট আমি করেছি অলরেডি, সেগুলো যাতে আমাদের নিজেরা সেগুলো সমস্ত পাঠানো হয়েছিল। কিন্তু এখন আমাদের ওই মেডিকেল কলেজগুলোতে, মুরুবেরিয়া মেডিকেল কলেজ এখন পেয়ে গেছে, অন্যান্যরা এখন অন্য হাসপাতালগুলোতে পাইনি। এটা বড় হাসপাতাল থেকে ছোট হাসপাতালের দিকে যাবে, এবং বড় হাসপাতাল থেকে ডিস্ট্রিক্ট হসপিটালে বসাক। এখন আমাদের এখন হাসপাতালে বর্তমানে যে সিকিউরিটি এই সিসিটিভি যেটা আছে, সেটাতে আমাদের নিজস্ব এতে কেনা লোক বললার সমিতির টাকা হোক কিংবা অন্য কোনো টাকা হোক, তা থেকে আমরা কিনে। দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজ জানাবো ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। চুচুড়া কালডাঙ্গা দাসপাড়া মহিলা দুর্গাপূজা কমিটির আয়োজনে প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে হয়ে গেল সুন্দর হাতের লেখা এবং বসিয়ে আঁকো প্রতিযোগিতা। আবাহন থেকে বিসর্জন, আমরা আপনাদের সঙ্গে অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, যে কোনো পূজা অনুষ্ঠানের জন্য দশকর্মা ও উপহার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়াও মহিলাদের সাজার জন্য ইমিটেশনের সমস্ত দ্রব্য সামগ্রীও পাবেন সুলভ মূল্যে। প্রোপাইটার উজ্জ্বল গোস্বামী। অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। মোবাইল 9007258941। আরো একটি নম্বর 8116202891। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে।
একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউক ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। চাঁদদানি পৌর প্রধান সুরেশ মিশ্রর উদ্যোগে পৌর এলাকার 13 নম্বর ওয়ার্ডে হয়ে গেল স্বাস্থ্য পরীক্ষা শিবির। চাঁদদানি পৌরসভার পৌর প্রধান সুরেশ মিশ্রর প্রচেষ্টায় ওই পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয়ে গেল স্বাস্থ্য শিবির। চাঁদদানি জিএসজি হাসপাতালের সহযোগিতায় বহু মানুষ এদিন এখানে সুগার পরীক্ষা থেকে ইসিজি সহ নানান স্বাস্থ্য পরীক্ষা করান। এদিন এখানে প্রায় 103 মানুষ বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা করান। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত হয়েছিলেন বিশিষ্টজনেরা। বনবিধি পার্কে অনুষ্ঠিত হওয়া এই স্বাস্থ্য শিবিরে বক্তব্য রাখেন বিধায়ক ও পৌর প্রধান। আমাদের জিএসজি হসপিটালের মাধ্যমে একটা ফ্রি হেলথ ক্যাম্প করা হয়েছে। এই ক্যাম্পে ধরুন আমাদের ইসিজি থেকে শুরু করে রক্ত পরীক্ষাও হচ্ছে। আমাদের চেষ্টা এটাই আছে, আমাদের চাঁদদানির যে সংলগ্ন যে হসপিটাল, আমাদের জিএসজি হসপিটাল যেটা আছে, আমাদের এটাই চেষ্টা এই হসপিটাল যেভাবে ভালো চলবে সেটা আমাদের লোককে বলা। আজকে এই ক্যাম্পের মাধ্যমে যারা এই ক্যাম্পে এসছেন তাদের একটা কুপন দেওয়া হচ্ছে। 1 মাস পর্যন্ত আমাদের ট্রিটমেন্টে 50% আমরা এখানে অফ পাবে। আর যারা আজকে কলকাতা যারা ছুটছেন, আমরা চেষ্টা করছি মানে যাতে ওদের কলকাতা না যেতে হয়, সমস্ত চিকিৎসা আমাদের চাঁদদানিতেই হয়ে যায়, তার ব্যবস্থা নিচ্ছি আমি। পাশাপাশি এখানে কি স্বাস্থ্যসাথী কার্ড এই মুহূর্তে মোটামুটি আমাদের প্রসেসে আছে। আশা করছি এই মাসের শেষের দিকে আমাদের স্বাস্থ্যসাথী আমাদের প্রসেসের মানে কমপ্লিট হয়ে গিয়ে চালু হয়ে যায়। চাঁদদানি ছাড়া বাইরেটা বিভিন্ন যদি কোনো রুগীরা তাদের নিশ্চয়ই হসপিটাল সবার জন্য, মানে আমরা কলকাতা যাই না, আমরা যে সুবিধা খান লোকাল লোক পাবে, তারা কি বাইরের লোক একই সুবিধা এখানে পাবে। প্রদীপ বসু রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার বাগনানে 16 নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে ধাক্কা মারার ফলে মৃত্যু হয় কর্তব্যরত পুলিশ কর্মী, আশঙ্কাজনক অন্য পুলিশ কর্মী। এই ঘটনায় অভিযুক্ত নূর আলম শেখকে গ্রেফতার করল পুলিশ। 3 দিন আগে হাওড়ার বাগনানে 16 নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা পুলিশ ভ্যানের ধাক্কা ঘটনায় এক পুলিশ কর্মীর মৃত্যু হয়। আর ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করে হাওড়া থানার পুলিশ। ধৃত নূর আলম শেখ, বাড়ি টিকিয়াপাড়ায়। ঘটনার পর থেকেই নূর আলম টিকিয়াপাড়ায় গা ঢাকা দিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া থানার এবং বাগনান থানার পুলিশ তাকে গ্রেফতার করে। উল্লেখ্য, শুক্রবার দুপুরে হাওড়ার বাগনান থানা এলাকার বরুন্দায় 16 নম্বর জাতীয় সড়কে ডিউটি করার সময় পিকআপ ভ্যানে মৃত্যু হয়েছিল ওই পুলিশ কর্মীর। এই ঘটনায় আরো এক পুলিশ কর্মী গুরুতর জখম বলে খবর। মৃত পুলিশ কর্মী 55 বছর বয়সী রামপদ মণ্ডল। জানা যায় 16 নম্বর জাতীয় সড়কে আরটি ডিউটি করছিলেন কনস্টেবল রামপদ মণ্ডল এবং এএসআই নিত্যানন্দ মালিক। পুলিশ কর্মী আরটি ভ্যানের গাড়িতে বসেছিলেন। পিছন দিক থেকে একটি পিকআপ ভ্যান তাদের সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই রামপদ বাবুর মৃত্যু হয়। এরপর স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে এএসআই হাসপাতালে ভর্তি করে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ।
ঝুলন্ত মৃতদেহ উদ্ধার শ্রীরামপুরের বিজেপি মণ্ডল সভাপতি। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই মৃত্যু বলে খবর। ঘটনার তদন্তে পুলিশ। বিজেপির মণ্ডল সভাপতির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সাংসারিক অশান্তি, আর তার জেরেই আত্মহত্যা বলে অনুমান। মৃত বিজেপির মণ্ডল সভাপতি ৪৫ বছর বয়সী মনোজ চক্রবর্তী। শ্রীরামপুরের ২০ নম্বর ওয়ার্ড দীনবন্ধু চ্যাটার্জি লেনের বাসিন্দা ছিলেন মনোজ। বিজেপি নেতার স্ত্রী উত্তরপাড়ার একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে চাকরি করেন। ঘটনার দিন নাইট ডিউটি থাকায় তিনি বাড়িতে একাই ছিলেন। তাদের একমাত্র পুত্র সন্তান প্রতিবেশী এক আত্মীয়ের বাড়িতে ছিল। মনোজের মা তার বোনের বাড়ি যাওয়ায় বাড়ি ফাঁকাই ছিল। এদিন সকালে ডিউটি থেকে ফিরে বিজেপি নেতার স্ত্রী ঘরের মধ্যে মনোজ চক্রবর্তীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। আমার সংসারটা পুরো ধ্বংস করে দিয়েছে। আমার ছেলে ইলেভেনে পড়ে, পরীক্ষা চলছে, কাল থেকে শুরু হয়েছে। আমার ছেলের ভবিষ্যৎও দেখলো না। আমার ছেলে তার জীবনটা ওকে শেষ করে দিয়েছে। একদম ছাড়বেন না, একদম ছাড়বেন না। ডকুমেন্ট আমার ননদের ফোনে আছে, অনেক ছবি আছে, আমি যেগুলো তুলেছি, কিছু কিছু তুলেছি, আমি পারিনি সব তুলতে। আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি সকালে ওর বউ কাজ থেকে বাড়ি এলো, ছেলেটা আমার কাছেই ছিল, ছেলেটা সারা রাত আমার কাছেই ছিল। ওর মা, ছেলে যে সুইসাইড করেছে তার মা গেছে তার বোনের বাড়ি, তার বোনের হাজব্যান্ড মারা গেছে, সেই জন্য ওখানে কাজের জন্য গেছে। এইবার ছেলেটা, ওর বউ গেছিল ডিউটিতে, উত্তরপাড়া উইকেয়ার নার্সিংয়ের কাজ করে, ও নাইট ডিউটি ছিল। ও ছিল হচ্ছে নার্সিংহোমে নাইট ডিউটি করছিল, আর ছেলেটা আমার কাছে ছিল। তারপরে কখনো কি করেছে আমরা কিচ্ছু জানি না। সকালে যখন ওর বউ কাজ থেকে এলো, ওর ভেতর থেকে তো তালা দেওয়া ছিল, গেটটা ভেতর থেকে তালা দেওয়া ছিল। এবার ওর বউ যখন কাজ থেকে, আমাদের বাড়ি যেহেতু ছেলে আছে, আমাদের বাড়ি তো সরাসরি আমাদের বাড়িতেই এসছে, তো এবারে ভেতর থেকে তালা দেখে ও ছেলেকে ডেকে বলছে, বাবা তুই দেখ তো, চ বাবাকে ডাকি, তালাটা খুলে দেবে। হ্যাঁ বলে ছেলেটাকে নিয়ে এসে ওই জানলা দিয়ে দেখতে পাওয়া গেল, জানলাটা তো খোলা, ওই জানলাটার পর্দা সরিয়ে দেখা গেছে যে ঝুলছে। কেন এরকম কেন করলো? মানে সাংসারিক অশান্তি অনেক কিছু আছে। আচ্ছা আচ্ছা, কোনোদিন কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা? পরিবারে তো হতোই। কি নিয়ে? ও একটা মানে মহিলাগত ব্যাপার আছে। ওনার ফ্যামিলি সেটা জানতেন? হ্যাঁ, ওই নিয়েই তো অশান্তিটা হতো। কালকে সেই নিয়ে কোনো অশান্তি হয়েছে? পরশুদিন হয়েছিল। কি হয়েছে? সকালে হয়েছিল। কি শুনেছিলেন? শুনেছিলাম যে বাসন কোসন খুব মানে ওলট পালটের আওয়াজ হয়েছে আর কি, মানে খুব লাথি মেরে বাসন কোসন ফেলে দিচ্ছে, এইটুকুই আওয়াজ পেয়েছে। আচ্ছা, ওনার স্ত্রী কিছু বলেছিলেন এই নিয়ে? হ্যাঁ, শুধু আমাকে এটুকু বলেছিল যে আমার ছেলেটাকে তুমি বাঁচাও, আর তুমি ছেলেটাকে যেভাবে হোক বার করো, কারণ ভেতর থেকে তালা, আমি বললাম যে ভেতর থেকে তালা আমি বার করবো কী করে, তখনও আসেনি, বাড়ি ফেরেনি মনোজ, যে সুইসাইড করেছে। শুধু আমাকে এটুকু বলেছিল তুমি ছেলেটাকে, আমার ছেলেটাকে বাঁচাও, ও আমার ছেলেটাকে মারতে যাচ্ছে। শ্রীরামপুর ব্যুরো, LMCL নিউজ। এলাকার মহিলাদের প্রচেষ্টায় তালডাঙ্গা দাসপাড়া মহিলা দুর্গাপুজোর সাংস্কৃতিক কর্মসূচির সূচনা হলো সুন্দর হাতের লেখার মধ্য দিয়ে। দ্বিতীয় অঙ্কন প্রতিযোগিতাও হয়ে গেল। বহু প্রতিযোগী এই সাংস্কৃতিক কর্মকাণ্ডে যোগ দিয়েছিল। হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত ৩০ নম্বর ওয়ার্ডে তালডাঙ্গা দাসপাড়া রটন্তি কালী পুজোর ময়দানে বেশ কয়েক বছর ধরে দেবী দুর্গার আরাধনা হয়ে আসছে। বিগত ৩ বছর ধরে এখানকার দুর্গাপুজো কমিটির মহিলা সদস্যরা বেশ কয়েকদিন ধরে নানান অনুষ্ঠানের আয়োজন করে থাকে দুর্গাপুজো উপলক্ষে। তারই অঙ্গ হিসেবে গত ৩১শে আগস্ট হয়েছে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা। ৭ই আগস্ট হলো ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা জেলার মধ্যে সীমাবদ্ধ ছিল না, হুগলি জেলার বাইরেও বিভিন্ন জেলা থেকে বহু প্রতিযোগী অংশ নিয়েছিল। মনের আনন্দে ৩১শে আগস্ট বিভিন্ন বয়সী প্রতিযোগী বাংলা ও ইংরেজি হাতের লেখা সুন্দর করে তুলে ধরেন এবং একে অপরকে ছাপিয়ে যাওয়ারও চেষ্টা করেন। ঠিক অনুরূপভাবে ৭ই আগস্ট বসে আঁকো প্রতিযোগিতাতেও ছিল এই চিত্র। প্রতিযোগীদের মধ্যে যেমন ছিল 2 বছর বয়সী শিশু, আবারও ছিল 30 থেকে 32 বছর বয়সী যুবক যুবতী। বিষয়ভিত্তিক চিত্র তুলে ধরেন সাদা ক্যানভাসে প্রতিযোগীরা, আর শিশুরা মনের আনন্দে আঁকে সাদা ক্যানভাসে। এই সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে দাসপাড়া মহিলা দুর্গাপুজো কমিটির সদস্য নীলিমা দাস কি বলছেন শুনবো। কমিটি প্রত্যেক বছরই দুর্গাপুজোকে কেন্দ্র করে আমরা নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকি। সেই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে 31শে
আগস্ট আমাদের হাতের লেখা সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা হয়েছে এবং 7ই সেপ্টেম্বর আমরা অঙ্কন প্রতিযোগিতা করেছি। আগামী দিনেও আমাদের কাছে অনেক প্রতিযোগিতা আছে, যেমন আলপনা প্রতিযোগিতা, রূপায়ণ, দাবা প্রতিযোগিতা, সাথে আমরা স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করেছি। আগামী দিনে আমাদের যে প্রতিযোগিতাগুলো হচ্ছে সেগুলো আমরা চাই আপনারা আমাদের পাশে থাকুন এবং সহযোগিতা করুন। আমাদের যেভাবে প্রতিযোগিতাগুলো আপনারা আমাদের সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, ঠিক সেভাবে আগামী দিনেও আমাদের পাশে থেকে সহযোগিতা করুন। আমাদের ভালো লাগবে, আমাদের পাশে থাকুন এবং সকলকে নিয়ে সুন্দরভাবে পুজো কাটান এবং সুস্থ থাকুন। নুপুর রায় ও প্রিয়াশা পাল সরকারের রিপোর্ট, NMCL নিউজ। মেলা 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 চুচুড়া সেন্টার গ্রাউন্ডে চলছে শ্রাবণী মেলা 2025। এক মেলায় আপনি পাচ্ছেন সব ধরনের দ্রব্য সামগ্রী, ঘর সাজানোর যে কোনো আসবাব থেকে দৈনন্দিন ব্যবহারের আইটেম, পুরুষ ও মহিলাদের সব ধরনের পোশাক, ফার্নিচার, বুটিক, মন কাড়া ডিজাইনের জুতো, ইমিটেশনের গহনা, বই, নানান স্বাদের জিভে জল আনা খাবার ও ছোটদের ভরপুর আনন্দের নানান রাইডস। মেলার প্রবেশ পথে বিশেষ আকর্ষণ ইন্ডিয়া এয়ারলাইন্স। 25শে জুলাই থেকে শুরু হওয়া এই মেলা চলবে 35 দিন ধরে। বড়রা ছোটদের সঙ্গে নিয়ে আসুন। মেলা 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 চলছে শ্রাবণী মেলা 2025। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 72%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। NMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরদিন সকাল 9:30, দুপুর 1:30টায়। নমস্কার।